হ্যালো অর্পিতা, মানে আমাকে আমার কথা কি শোনা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো তোমরা? স্যার ভালো। ভালো আছো? অর্পিতা, গত 2 দিন ক্লাস দেখলাম না, কোথায় ছিলে বাবা? গতকাল ক্লাস করলে না? স্যার ওই 2 দিন স্যার ক্লাস করিনি। ক্লাস না করলে হবে? বিজ্ঞান ক্লাস একটা ইম্পর্টেন্ট ক্লাস। তুমি তো গত 2 সপ্তাহ আমি ক্লাস নিলাম, তুমি খুব অ্যাক্টিভ ছিলে এবং খুব ভালো লেখাপড়া করতে। তো তোমাকে 2 দিন আমি পাইলাম না বাবা, এরকম করবে না, ঠিক আছে? রেগুলার ক্লাসে থাকবে, ভালো লাগে। কালকে নাফিসারা, আমিনুররা সবাই ছিল, তোমাকে খুঁজলাম পাইলাম না। রেগুলার ক্লাস করবে, ওকে? কেউ ক্লাস না করলে খারাপ লাগে, টিচার হিসেবে আমাদের খারাপ লাগে যে এই স্টুডেন্টটা এতদিন ছিল হঠাৎ করে নেই। কোনো প্রবলেম হইলে, বড় ধরনের প্রবলেম হলে সেটা অন্য ইয়ে, তো স্টুডেন্ট হিসেবে সবসময় ক্লাস করবে। নাফিসা, ইয়েস স্যার। আচ্ছা নাফিসা, গতকাল আমি একটু ওই অধ্যায়ের আর্দ্রতার বায়ুচাপ নিয়ে কথা বলেছিলাম। তুমি জাস্ট আর্দ্রতা সম্পর্কে কি বলেছিলাম একটু বলো তো, সবাই জয়েন করতে করতে আমি নতুন অধ্যায় শুরু করবো আজকে। একটু গত দিনের ক্লাসটা একটু মনে আছে কিনা একটু জিজ্ঞেস করলাম। আর্দ্রতা বলতে আমি কি বোঝানোর চেষ্টা করেছিলাম বা কি বুঝতে পেরেছো? আর্দ্রতা মানে কি? বায়ুতে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর আর্দ্রতা বেশি হয়, আর জলীয় বাষ্প কম থাকলে আর্দ্রতা কম হয়। ভেরি গুড, আশা করি সবাই বুঝতে পেরেছো গতদিনের ক্লাস, যে বায়ুতে যে জলীয় বাষ্পটার পরিমাণটাকে বলা হয় আর্দ্রতা, ঠিক আছে? এখন আরো কিছু কথা বলেছিলাম যে ভাদ্র মাসে বা শ্রাবণ মাসে ভ্যাপসা গরম হয়, কেন হয় বলো তো? মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উড়িয়ে নিয়ে আসে তার কারণে। তার কারণে। এখন শীতকাল, আমরা ভ্যাসলিন ইউজ করি, লোশন ইউজ করি, গ্লিসারিন ইউজ করি, কারণ আমাদের হাত পা ফেটে যায়। কেন যায় বাবা বলো তো? কারণ বায়ুতে আর্দ্রতা কম। বায়ুতে আর্দ্রতা কম। আচ্ছা, এখানে আরেকটু এই ধরনের প্রশ্ন হয় বাবা, যে বর্ষাকালে চেয়ে শীতকালে কাপড় দ্রুত শুকায়। এখন তুমি যে কাপড়টাই তুমি যেখানে ইয়ে ছড়ায় দাও দেখবে দ্রুত শুকায় যাবে, অথচ বর্ষাকালে দ্রুত শুকায় না, কেন বলো তো বাবা? কে বলতে পারবে? দেবজিৎ? সাজিদ কাল একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছিল। সাজিদ, সাজিদ বলতে পারবে দুই একটা বিষয়ে? নাফিসা সুন্দর অ্যান্সার দিয়েছে আর্দ্রতা সম্পর্কে, থ্যাংক ইউ। নাফিসা এই অ্যান্সারটা কি দিতে পারবে যে শীতকালের পানিতে, অর্থাৎ শীতকালের বায়ুতে বা বাতাসের ভিতরে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, এই কারণে আমরা যে কাপড়টা ছড়াইয়ে দেবো ওখান থেকে জলীয় বাষ্প সে শোষণ করবে, এই কারণে শীতকালে দ্রুত কাপড় শুকায়। কিন্তু বর্ষাকালে প্রতিনিয়ত পানি হচ্ছে, পানি হওয়ার অর্থ হলো কি বায়ুর ভিতরে বা বাতাসের ভিতরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এই কারণে বর্ষাকালে কাপড় শুকাইতে একটু
লেট হয়। ওকে, আচ্ছা। আর দুই একজন একটু অ্যান্সার করব, প্রশ্ন করব, দুই একজন আর একটু আর 2 মিনিট এর ভিতরে সবাই জয়েন্টটা করে নিই। বায়ুচাপ সম্পর্কে কি বলেছিলাম, এটা কে বলতে পারবে? বায়ুচাপ একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। আর কি আর বলেছিলাম তোমার? বায়ু সব দিকে চাপ দেয়, কোন স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। ভেরি তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়। গুড। বদ্ধ পাত্রে বায়বীয় চাপ বেড়ে যায় আর খোলা স্থানে বায়বীয় চাপ কমে যায়। ঠিক আছে, আচ্ছা। অনেক সুন্দর। ক্লাস 7-এর প্রায়, আমি যতগুলো বাচ্চার ক্লাস নিয়েছি বা ইয়ে করেছি, তোমরা সবাই খুব ভালো এবং খুব সুন্দর লেখাপড়া করো, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। বাট তোমরা যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছো, তোমরা অনেকেই, তোমাদের অনেক ক্রিয়েটিভিটি আছে, তোমরা অনেক সুন্দর করে লিখতে পারতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমরা ইউটিউব হোক বা যে কোনো মাধ্যম থেকে হোক অন্যের লেখাটা কপি করেছো বাবা। এটা আমরা যখন করেছি তখন খাতা পড়ার সময় দেখা গেছে একই লাইন একই রকম করে সবার খাতাতে ছিল। তো এইরকমটা না করে তোমাদের যে ক্রিয়েটিভিটি আছে বা তোমরা যে কোয়ালিটির স্টুডেন্ট, আমি ক্লাস 7-এর ম্যাক্সিমাম স্টুডেন্টকে ক্লাসে দেখেছি, তোমরা অনেক ভালো। তোমরা ইচ্ছা নিজেরা আরেকটু সুন্দর করে গোছায় লিখতে পারতে, বাট অনেক বাচ্চাই তোমরা এই কাজটা করেছো, যেটা ইউটিউব থেকে হোক বা বন্ধুর কাছ থেকে হোক হুবহুব কপি করেছো। তা তোমরা এই ধরনের কাজটা নেক্সট অ্যাসাইনমেন্টে না করে নিজের সক্রিয়তাকে কাজে লাগিয়ে একটু অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই এবার দেখা গেল অতি উত্তম খাতা হয়তো বা দেখা গেছে কপি করার জন্য অতি উত্তম দেওয়া সম্ভব হয়নি, হয়তো বা খাতাতে ভালো লিখেছো কিন্তু লেখাটা দেখে বোঝা যাচ্ছে কারো কপি করেছো। বাবা এই কাজটা করবে না, কেননা পরবর্তীতে তোমরা যখন জিজ্ঞেস করবে স্যার এত ভালো লিখলাম তাহলে আমি অতি উত্তম পাইলাম না কেন, উত্তর কিন্তু আগেই দিয়ে দিচ্ছি যে অনেক বাচ্চা এই কাজ করেছো, এটা করবে না। তোমরা কোনো জায়গা থেকে কোনো কিছু পড়ে হেল্প নিতে পারো, সমস্যা নেই। তোমরা ইউটিউব পড়েছো ভালো, তোমরা কারু কপি লেখা কপি করে মানে দেখেছো সেটাও ভালো, অভিজ্ঞতা নিয়েছো, বাট নিজের একটু মেধা দিয়ে একটা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, ওটার আলোকে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। বাট তোমরা বাবা কোনোভাবেই ইউটিউবে বা হোক নেট থেকে হোক বন্ধুর থেকে যেটা হোক এটা তোমরা হুবহুব যে কপি করে দিবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। একটা খাতার সঙ্গে আরেকটা খাতা দেখতে পারলে দেখতে গেলেই বোঝা যায় যে এটা আগের খাতা থেকে পরের খাতাতে কপি করেছে। তা তোমরা নেট থেকে পড়ো, এটা ভালো। নেটে অ্যান্সার দেওয়া আছে হয়তো বা পড়েছো, এটা ভালো। বন্ধুর খাতায় অ্যান্সার দেওয়া আছে পড়েছো, এটাও ভালো। কিন্তু একটু নিজের মতো করে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করো। অ্যাসাইনমেন্ট মানে বাড়ির কাজ, সেটা তেমন কিছু না। এটা তোমার নিজের মতো করে একটু নোট, যেমন করে নোট করে আর কি, এমন করে পয়েন্টগুলো একটু ফাইন্ড আউট করবে, কিন্তু অবিকল কারু কপি করবে না, এটা রিকোয়েস্ট থাকলো। কপি করলে কিন্তু অতি অতি উত্তম পাওয়ার যোগ্য হলেও কিন্তু আমরা হয়তোবা সেটা দেব না যদি কপি দেখি একদম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা, সবাই জয়েন করেছে। আমি আজকে নতুন অধ্যায় শুরু করব। আমি আজকে শুরু করব চতুর্দশ অধ্যায়, জলবায়ুর পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা। জলবায়ু পরিবর্তন, এখানে কমন কিছু কথা একটু বলে নেই। অর্পিতা মনি, Yes, অর্পিতা, sir. আচ্ছা। অর্পিতা, বাবা বলো তো যে আমরা কোথায় বাস করি, পৃথিবীর কোথায় বাস করি, এটা বলতে পারবে? আমরা কোথায় বাস করি? সমাজে। আমরা না, আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি। কোথায় বাস করি? পৃথিবীর পৃষ্ঠে বাস করি। ঠিক আছে, আমরা যে মাটির উপরে আছি এটা পৃথিবীর পৃষ্ঠ, এর উপরে রয়েছে বায়ুমণ্ডল আর নিচে আছে হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আর পৃথিবী আমাদেরকে, পৃথিবী প্রতিটা বস্তুকে তার কেন্দ্রের দিকে, নিচ দিকে তার কেন্দ্রের দিকে টানে, সব সময় টানে। এই কারণে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না। ঠিক আছে, প্রশ্ন হতে পারে স্যার পৃথিবী তো সবসময় নড়াচড়া করে ঘোরে, তাহলে আমরা ছিটকে পড়ি না কেন, বা আমরা যে পৃথিবীর পৃষ্ঠে বাস করি আমরা পড়ে যাই না কেন? কারণ অভিকর্ষ ত্বরণ নামে একটা পদিয়াও রয়েছে, আমরা মহাকর্ষ অভিকর্ষতে এটা বলবো। আর পৃথিবী তার নিজের, পৃথিবী প্রতিটা বস্তুকে তার নিজের দিকে টানে, এই কারণে আমরা ছিটকে পড়ি না। আচ্ছা,
আমরা আজকে আলোচনা শুরু করব পার্ট 1 ও পার্ট 2। সবাই একটু বইটা খুলবে। জয়িতা, জয়িতা হ্যাঁ। গতকালকে ক্লাস করেছিলে কি তুমি? না স্যার। আচ্ছা, শোনো, আমি উম, গত 2 সপ্তাহ ধরে যে ক্লাস নিয়েছি, আমি মোটামুটি তোমাদের সবার সঙ্গে ক্লাসে যুক্ত থেকে বুঝতে পেরেছি অনেক স্টুডেন্ট খুব ভালো লেখাপড়া করো। 2-1জন অবশ্য নতুন জয়েন করেছো। যারা ভালো লেখাপড়া করো, রেগুলার ক্লাসে জয়েন করো, হঠাৎ করে তারা ক্লাসে না থাকলে খারাপ লাগে ক্লাসে। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে তোমরা নিয়মিত ক্লাসে জয়েন করবে। ওকে, আবার যারা নতুন জয়েন করেছো তারা এরকম না আজকে ক্লাসটা করে কালকে ক্লাসটা করলে না, সেই ক্ষেত্রে আবার পরের দিনে যে ক্লাস হবে তখন আবার এই টপিকটা বুঝতে পারবে না। তাই রেগুলার ক্লাস করার চেষ্টা করবে। বাসায় তো আর কোনো কাজ নেই, এই ক্লাস করলে কিছু না কিছু শিখতেই পারবে। আচ্ছা, তোমরা কি বইটা বের করেছো বাবা? হ্যাঁ। বই বের করেছো? আচ্ছা, এখন কথা হলো যে পার্ট 1 ও পার্ট 2 দেখে নাও। যে পৃথিবীর বায়ুমণ্ডল, আমরা সবাই জানি যে বিগ ব্যাং থিওরি নামে একটা থিওরি আমরা শুনেছি, উপর ক্লাসে উঠলে আমরা এটা সম্পর্কে পড়বো। যে এখানে ছিল যে পৃথিবীর আদিকাল থেকে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবী একটি উত্তপ্ত অগ্নিপিণ্ড ছিল, মানে খুব গরম ছিল, উত্তপ্ত ছিল। ঠিক আছে, একটি বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়, এটা আমরা উপর ক্লাসে বিস্তারিত করব। শুধু এইটুকু এখন জানো যে পৃথিবীর সৃষ্টি লগ্নে পৃথিবী খুব উত্তপ্ত ছিল। ঠিক আছে, এবং বছরের পর বছর এই পৃথিবীটা ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে আমাদের বর্তমান বসবাস উপযোগী পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো বছরের পর বছর পৃথিবী যখন, আবারও বলি, যখন ঠান্ডা হয়েছে, ঘনীভূত হয়েছে, তখন আমাদের পৃথিবীর চতুর্পাশে একটি আবরণ বা বলয় তৈরি হয়েছে। এই বলয়টাই হইল বায়ুমণ্ডল। আবার বলি, আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি। আমাদের ভিতরে যে পৃথিবী ঠান্ডা হওয়ার ফলে যে বলয়টার সৃষ্টি হয়েছে, এই বলয়টাই হলো বায়ুমণ্ডল। এখন এই বায়ুমণ্ডলের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট 2টি উপাদান হইল নাইট্রোজেন ও অক্সিজেন। এছাড়াও রয়েছে তোমার ধূলিকণা, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, আরো অন্যান্য কিছু গ্যাস। অর্থাৎ আমাদের জীবনকে বৈচিত্র্যময় করতে, আমাদের উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ বা আমাদের বেঁচে থাকার জন্য অনেক কিছু, অনেক উপাদান এটা আমরা এই বায়ুমণ্ডল থেকে পেয়ে থাকি। এই বায়ুমণ্ডলটা আমাদের পৃথিবীকে বৈচিত্র্যময় করেছে। তাহলে বায়ুমণ্ডলটা কি? যে পৃথিবী এক সময়, আবারও বলি, পৃথিবী এক সময় উত্তপ্ত অগ্নিপিণ্ড ছিল। কোন এক বিস্ফোরণের ফলে পৃথিবীর সৃষ্টি হয়। এই থিওরিটা আমরা বিগ ব্যাং থিওরিতে পাবো। এরপরে বছরের পর বছর পৃথিবী ঠান্ডা হওয়ার ফলে এটা আমাদের বসবাস উপযোগী হয়েছে। অর্থাৎ এই পৃথিবীটা আমাদের বসবাস উপযোগী হয়েছে হতে শত শত কোটি কোটি বছর লেগে গেছে। এরপরে এরপরে পরবর্তীতে যখন পৃথিবীটা ঠান্ডা হয়েছে তখন পৃথিবীর চতুর্পাশে এক ধরনের বায়ু ঘনীভূত হয়ে একটি বলয় সৃষ্টি করেছে। এই বলয়টাকে বলা হবে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের ভিতরে, আবারও বলি, ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত। এখন এই বায়ুমণ্ডলের ভিতরে মূল উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন। এছাড়া রয়েছে ধূলিবালি, তারপরে রয়েছে কার্বন ডাই অক্সাইড, তারপরে রয়েছে জলীয় বাষ্প, এছাড়া বিভিন্ন প্রকার গ্যাস রয়েছে। ঠিক আছে, যেমন কার্বন রয়েছে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, এরকম। আচ্ছা, তাহলে বায়ুমণ্ডল এখন বলয় রয়েছে পৃথিবী। তোমাদের পার্ট 1-এ তোমরা যে চিত্রটা দেখতে পেরেছো, এই চিত্রটা তোমরা শুধু দেখবে না, বাসায় দয়া করে এই চিত্রটা সবাই আঁকবে। কেন? কিছু কিছু ক্ষেত্রে এই চিত্রকেই উদ্দীপক হিসাবে ইউজ করা হয়, এই চিত্রের উপর ভিত্তি করেই তোমার প্রশ্ন সাজানো হয়। তাহলে আমরা যে, জয়িতা একটু সাউন্ডটা একটু আনমিউট করে দাও। আচ্ছা, গুড। এই পৃথিবী যে পৃষ্ঠে বাস করি তার উপরের যে বায়ু স্তরটা রয়েছে, প্রথম স্তর যেটা, সেটা হলো ট্রপোমণ্ডল। অর্থাৎ 4টি স্তরে ভাগ করা হয়েছে। এবং
এই ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠের উপরে, অর্থাৎ আমরা যে পৃথিবীতে দাঁড়ায় আছি তার উপরের যে বায়ু স্তরটা রয়েছে, প্রথম বায়ু স্তরটার নাম হলো ট্রপোমণ্ডল। এটা ভূপৃষ্ঠ হইতে প্রায় 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ভূপৃষ্ঠ হইতে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং পুরো উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, আবারও বলি, পুরো উদ্ভিদ জগৎ এবং পুরো প্রাণী জগৎ, ঠিক আছে, বেঁচে থাকার জন্য যত উপাদানের প্রয়োজন এই বায়ুমণ্ডল থেকে আমরা পেয়ে থাকি। যেমন এই বায়ুমণ্ডলে রয়েছে, এই স্তরেই রয়েছে সবচাইতে বেশি অক্সিজেন, সবচাইতে বেশি কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা, সব কিছুর এখানে প্রাচুর্য রয়েছে, মানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানে আরেকটু কথা বলি যে আমরা ভূপৃষ্ঠ হইতে যত উপরে উঠতে থাকবো বায়ুর চাপটা তত কমতে থাকবে, ঠিক আছে। আবার বলি, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবো বাতাসের চাপ তত কমতে থাকবে। আমরা যখন কোনো পর্বত শৃঙ্গে উঠবো সেই ক্ষেত্রে দেখবে যে পর্বত আরোহীরা তোমার পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বহন করে, কেননা উপরে বায়ু চাপ কম, সেখানে অক্সিজেন নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে যায়, বায়ু চাপ কম থাকার কারণে ওখানে নিঃশ্বাস নেওয়া যায় না, ঠিক আছে। খুব উঁচু পাহাড়ের উপরে যদি ওঠো তাহলে দেখা যাবে তোমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, কেননা ওখানে বায়ু চাপ খুব কম, তোমার রক্তের চাপ বা এর চাপের চাইতে ওখানে বায়ু চাপ কম, তখন দেখবে নাক মুখ দিয়ে রক্ত এসেছে। তার মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ু চাপ তত কমে যায়। তাহলে ট্রপোমণ্ডল সম্পর্কে আমরা কি জানলাম? ট্রপোমণ্ডল সম্পর্কে জানলাম ভূপৃষ্ঠের নিকটবর্তী বা প্রথম স্তরটা হলো ট্রপোমণ্ডল। এই ট্রপোমণ্ডলের বিস্তৃতিটা হলো পৃথিবী থেকে 11 কিলোমিটার পর্যন্ত, এবং এই ট্রপোমণ্ডলে উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য ম্যাক্সিমাম গ্যাস এবং বিভিন্ন উপাদান এই ট্রপোমণ্ডলে অবস্থিত। কি কি ধরনের জিনিস রয়েছে আমরা সবাই জানি, এই ট্রপোমণ্ডলের ভিতরে আছে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন আছে, ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে ইত্যাদি। এর পরের স্তর যেটি, সেটি হলো, হ্যালো আমার কথা কি শোনা যায় বাবা? অর্পিতা শোনা যায়? ইয়েস স্যার। বলো তো এ পর্যন্ত আমি কি হ্যাঁ স্যার, অর্পিতা বলো তো আমি কি সম্পর্কে আলোচনা করলাম, একটু 1 মিনিট একটু বলো, তাহলে বুঝতে পারবো তোমরা আমার কথা শুনতে পারতেছো ভালো করে। স্যার আপনি প্রোটোমণ্ডল সম্পর্কে আলোচনা করলেন, আর স্যার হচ্ছে স্যার পৃথিবীর থেকে বায়ুমণ্ডল মানে বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করলেন। তাহলে পৃথিবী ভূপৃষ্ঠের সর্বপ্রথম স্তরটা হলো ট্রপোমণ্ডল, এবং এর পরে এই যেখান থেকে এই ট্রপোমণ্ডল শেষ হয়ে যাবে সেখান থেকে আবার শুরু হবে হচ্ছে তোমার স্ট্র্যাটোমণ্ডল, ঠিক আছে। এই স্ট্র্যাটোমণ্ডল হচ্ছে, আবার বলি, ট্রপোমণ্ডল হলো 11 কিলোমিটার পর্যন্ত, 11 কিলোমিটার শেষ হয়ে গেলে ওখান থেকে 39 কিলোমিটার পর্যন্ত তোমার হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। তাহলে এই স্ট্র্যাটোমণ্ডলে বিশেষ করে সবচেয়ে প্রয়োজনীয় একটি গ্যাস রয়েছে, এটাকে অনেকে আমরা ওজোন স্তর বলি, মানে ওজোন নামক এক ধরনের গ্যাস রয়েছে। এই ওজোন গ্যাসটা এটা খুব ইম্পর্টেন্ট। এই ওজোন গ্যাসটা পৃথিবীতে যে সূর্যের রশ্মি আসে, এই সূর্যের রশ্মির ভিতরে যে ক্ষতিকর রশ্মি থাকে, ঠিক আছে, এই ক্ষতিকর রশ্মিগুলোকে এই ওজোন স্তর বাধা দিয়ে শুধু মানুষের জন্য যেগুলি বা উদ্ভিদকুল বা প্রাণীকুলের জন্য যেগুলি উপকারী শুধু সেই সূর্যকিরণটা পাঠিয়ে দেয়। অর্থাৎ এই স্ট্র্যাটোমণ্ডলের এই ওজোন স্তরটাকে আমরা ফিল্টার হিসাবে বলতে পারি। এটা সূর্যের রশ্মিকে ফিল্টার করে, ফিল্টার বোঝো তো, যেমন পানিকে ছাকাইয়ে আমরা ফিল্টার করে খাই, আমাদের বাসায় অনেকের প্রায় সবার বাসায় এখন ফিল্টার রয়েছে, আমরা পানিকে ছাকাইয়ে খাই। ঠিক এইভাবে সূর্যের রশ্মিকে ফিল্টার করে যে সকল সূর্যের রশ্মি ক্ষতিকর, যেমন অতি বেগুনি রশ্মি, এগুলি যদি পৃথিবীতে আসতো তাহলে আমাদের স্কিন ক্যান্সার হতো। এই সূর্যের রশ্মিগুলো যদি আমাদের স্কিনে পড়তো স্কিন ক্যান্সার হতো। তো এই রশ্মিগুলোকে এই ওজোন স্তর বাধা দেয়, বাধা দিয়ে শুধুমাত্র উপকারী যে রশ্মিগুলো এগুলিকে আমাদের পৃথিবীতে পাঠানো হয়। অর্থাৎ এই ওজোন স্ট্র্যাটোমণ্ডলের সবচাইতে ইম্পর্টেন্ট উপাদান হইল ওজোন স্তর, অর্থাৎ স্ট্র্যাটোমণ্ডলে ওজোন স্তর রয়েছে। আর স্ট্র্যাটোমণ্ডলের বিস্তৃতিটা হইল
39 কিলোমিটার। কোথা থেকে 39 কিলোমিটার? যেখান থেকে ট্রপোমণ্ডল শেষ হবে সেখান থেকে স্ট্র্যাটোমণ্ডল শুরু হবে। এরপরে রয়েছে মেসোমণ্ডল। এই মেসোমণ্ডল যেখান থেকে স্ট্র্যাটোমণ্ডল শেষ হয়ে যাবে সেখান থেকে মেসোমণ্ডল শুরু হবে। বায়ু স্তরের, আবারও বলি, যেখান থেকে একটা স্তর শেষ হয় সেখান থেকে পরের স্তর শুরু হয়। ওকে, এখন এই স্তরের অর্থাৎ স্ট্র্যাটোমণ্ডল যেখান থেকে শুরু হবে আর কি, এখানকার গ্যাসের পরিমাণ মোটামুটি কম এবং এখানে শীতল হয়, এখানে ঠান্ডা হয়, এখানে তাপমাত্রা কমে যায়। এই 3 নাম্বার স্তরটা অর্থাৎ মেসোমণ্ডলের কাজ হচ্ছে কোনো কিছুকে ঠান্ডা করা, শীতল করা, অটোমেটিক শীতল হয়ে যায় এবং এখানে বায়ুর পরিমাণ মোটামুটি ভাবে কম থাকে। আর সর্বশেষ 4 নাম্বার স্তরটি হইল তাপমণ্ডল। এখন একটু মনোযোগ সহকারে শোনো, এই তাপমণ্ডলে বায়ু থাকে না বললেই চলে এবং এখানে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায়, খুব দ্রুত। এই কারণে এই স্তরটার নাম হয়েছে তাপমণ্ডল। তাহলে আমরা জানতে পারলাম যে ভূপৃষ্ঠ থেকে 4টি বায়ু স্তর রয়েছে, বায়ুমণ্ডলের 4টি স্তর রয়েছে। ভূপৃষ্ঠ সংলগ্ন প্রথম স্তরের নাম হচ্ছে ট্রপোমণ্ডল, দ্বিতীয় স্তরের নাম হলো স্ট্র্যাটোমণ্ডল, তৃতীয় স্তরের নাম হলো মেসোমণ্ডল, আর চতুর্থ স্তরের নাম হলো তাপমণ্ডল। তাহলে এইটুকু, এই 4টা স্তর সম্পর্কে 2 মিনিটের ভিতরে কে বলতে পারবে? একটু সামারাইজ, একজন একটু কে বলতে পারবে, কে বলতে চাও? আমি হেল্প করব। নাফিসা বলবে? আমি পরের টপিকে চলে যাব, যে কেউ। আচ্ছা, অর্পিতা, আমি হেল্প করি। অর্পিতা, অর্পিতা মনি। ইয়েস স্যার। আচ্ছা, আমি একটু হেল্প করি তাহলে। কয়টি স্তর রয়েছে বলো তো? স্যার 4টি। 4টি স্তর রয়েছে। তাহলে বায়ুমণ্ডলের মোটামুটি 4টি স্তর রয়েছে। প্রথম স্তরের নাম কি? প্রোটোমণ্ডল। ট্রপোমণ্ডল। আচ্ছা, ট্রপোমণ্ডল সম্পর্কে একটু বলো তো, দুটো ইম্পর্টেন্ট কথা বলো ট্রপোমণ্ডল সম্পর্কে, বলো। স্যার প্রোটোমণ্ডলে ভূপৃষ্ঠ সংলগ্ন স্যার, সর্বপ্রথম স্তরটি হইল ট্রপোমণ্ডল। হ্যাঁ স্যার। ট্রপোমণ্ডলের স্যার, বিস্তৃতি হইল 11 কিলোমিটার, তাই না? ইয়েস স্যার। এবং উদ্ভিদ ও প্রাণীকুলের বেঁচে থাকার জন্য বা তাদের জীবনকে বৈচিত্র্যময় করার জন্য যতগুলো উপাদান দরকার বায়ুর, তার 80% উপাদান রয়েছে এই ট্রপোমণ্ডলে। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, নাফিসা, তুমি একটু স্ট্র্যাটোমণ্ডল সম্পর্কে বলতে পারবে? স্ট্র্যাটোমণ্ডল সম্পর্কে কে বলতে পারবে? এই স্তর ট্রপোমণ্ডল থেকে শুরু করে প্রায় 39 কিলোমিটার বিস্তৃত। 39 কিলোমিটার বিস্তৃত। ভেরি গুড, সুন্দর হচ্ছে। তারপরে? হ্যাঁ, এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। এই স্তরে রয়েছে ওজোন নামক একটি গ্যাস। ওজোন গ্যাসের কাজ কি বাবা বলো তো? এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে, অর্থাৎ ওজোন স্তর আমাদের ফিল্টার হিসেবে কাজ করে। ওকে, তোমরা ক্লাসটা লক্ষ্য করেছো, ধন্যবাদ। তাহলে 4টি স্তর। বাসায় তোমরা এই যে পার্ট 1-এর যে চিত্রটা আছে, তোমরা কম্পাস দিয়ে চিত্রটা বাসায় একবার এঁকে নিয়ে প্রত্যেকটা স্তর নিজে নিজে একটু মনে করবে যে তোমার সামনে স্যার বসে আছে, এটা মনে করে নিজে নিজে একবার ব্যাখ্যা করবে, যাতে নেক্সট ক্লাসে পড়াটা দিতে পারো। আমি আশা করি সবাই নেক্সট ক্লাসে এই 4টি স্তর সম্পর্কে বলতে পারবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি বুঝাবো পরিবেশের পানি চক্র। চক্র, চক্র তো সবাই বোঝো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পানি চক্র এটা কি রকম? এটা ব্যাপারটা হলো এইরকম, আমরা সবাই জানি সমুদ্রের পৃষ্ঠের পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কেননা
আমরা প্রতিনিয়ত যে কার্বন ডাই অক্সাইড গুলো নির্গত করি, এর ফলে বা আমরা যে কার্বন গুলো পুড়াই, এর ফলে মেরু অঞ্চলের যে বরফ রয়েছে সেই বরফগুলো প্রতিনিয়ত গলে যায়। এই বরফগুলো গলে যাওয়ার ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়। এখন আগে পানি চক্রটা আগে বুঝাই দেই, আর পানি চক্র হইলে কি হতো না হইলে কি হতো। পানি চক্রটা হলো এই রকম যে এই সমুদ্র পৃষ্ঠে যখন সূর্যের রশ্মি আপাতিত হয় বা সূর্যের রশ্মি পড়ে, সূর্য কিরণ দেয়, তখন পানিগুলো বাষ্প হয়ে উপরে উঠে আসে। পানি যখন বাষ্প হয়ে উপরে উঠে আসে তখন এই পানির কণাগুলো ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়, এবং মেঘে পরিণত হয়ে এগুলি তখন এই যে বললাম যে স্তরগুলো রয়েছে এগুলি ভেদ করে যখন উপরে চলে যায়, এবং পাহাড় বলো, আকাশের মেঘমালা হিসাবে, পাহাড়ে বরফ হিসাবে এই ঘনীভূত পানিগুলো জমা হয়, এবং মৌসুমী বায়ুর উপস্থিতিতে পরবর্তীতে এই এই মেঘ থেকে বৃষ্টি হয়, অথবা এই পাহাড় থেকে পানিগুলো ঝর্ণা আকারে ঝরে পড়ে। ঠিক আছে, এই বৃষ্টিগুলো আবারও আমাদেরকে ফসলের জমি বলো, ঠিক আছে, ফসলের জমি, হ্যালো, শুনতে পাচ্ছ বাবা? Yes, sir. আচ্ছা ঠিক আছে। বৃষ্টি আকারে আমাদের ভূপৃষ্ঠতে ফিরে আসে, এই ভূপৃষ্ঠ থেকে নদী নালা খাল বিল দিয়ে আবারও সমুদ্রে চলে যায়, আবারও ওখানে সূর্যের তাপ পড়ে, আবারও বাষ্প হয়, আবারও ঘনীভূত হয়, আবারও মেঘ হয়, আবারও বৃষ্টি হয়। ঠিক এই চক্রটা পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকে এখন পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে, শেষ দিন পর্যন্ত এটা চলবে। এই চক্রটাকে বলা হবে পানি চক্র। কি চক্র? পানি চক্র। এখন প্রশ্ন হলো, যদি এই পানি চক্র বন্ধ হয়ে যেত, যদি এই পানি চক্র না থাকতো, তাহলে কি হতো? এই পানি চক্রটা যদি না থাকতো তাহলে সমুদ্রের পানি বাষ্পে পরিণত হয়ে উড়ে যেতে পারতো না, অর্থাৎ ঘনীভূত হতো না, মেঘ হতো না। সেই ক্ষেত্রে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেত, কেননা প্রতিনিয়ত মেরু অঞ্চলে জমে থাকা বরফগুলো গলে যাচ্ছে, এই বরফগুলো গলে যাওয়ার জন্য সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের মতো দেশ, মালদ্বীপের মতো দেশ যেগুলি নিচু দেশ, এই সকল দেশ সমুদ্রের নিচে ডুবে যেত। ঠিক আছে, আমাদের দেশ সমুদ্রের তলদেশে চলে যেত এতদিনে। এই পানি চক্র থাকার কারণে প্রতিনিয়ত এই সমুদ্রের পানিগুলো বাষ্প হয়ে আকাশে উড়ে চলে যাচ্ছে, এটা একটা উপকার হচ্ছে। পানি চক্র না থাকলে আমাদের দেশ, মালদ্বীপ, এই সকল ছোট দেশগুলো তোমার পানির নিচে ডুবে যেত, এই সকল নিম্ন অঞ্চল দেশগুলো ডুবে যেত। দুই, যদি পানি চক্র না থাকতো বাবা, তাহলে দেশে খরা দেখা দিত। আমরা সবাই জানি যে বর্ষাকালে আমাদের হয়তো একটু কষ্ট হয়, কিন্তু বর্ষাকাল আশীর্বাদ আমাদের জন্য, কেননা বর্ষাকালে আমাদের যে ফসলগুলো হয়, এই ফসলগুলোর জন্য জমিতে যে পরিমাণ পানির প্রয়োজন, এটা বর্ষাকালে তার 80% মিটায় যায়। জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য পানির প্রয়োজন, এই পানি আমরা সেচ দিয়ে, অর্থাৎ আমরা যে পাম্পগুলো ইউজ করি, সেচ দিয়ে যতটা না মিটানো যায়, উপর থেকে যখন বৃষ্টি পড়ে, এই বৃষ্টি দ্বারা তার 80%ই মিটে যায়। অর্থাৎ এই বৃষ্টিটা যদি না হতো তাহলে আমাদের দেশে খরা দেখা যেত, আমাদের মাটিতে কোনো ফসল হতো না, শুষ্ক হয়ে যেত। আবার দেখো, এই বৃষ্টির ফলে নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে, অথবা পাহাড়ের ঢাল ঘেঁষে তোমার বরফগুলো গলে গলে যখন স্রোতে পরিণত হচ্ছে, এই স্রোতকে ইউজ করে নদী থেকে পানি উঠায়ে আমরা শেষ কাজে ব্যবহার করছি, আমরা এটা দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করতেছি। অর্থাৎ বৃষ্টি যদি না হতো তাহলে নদীর প্রবাহ বন্ধ হয়ে যেত, নদীগুলো মরে যেত। ওকে, তাহলে পানি চক্রের সঙ্গে আমাদের প্রতিনিয়ত বা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাহলে পানি চক্রটা খুব সহজ, পানি চক্র তেমন কিছু না। পানি চক্র এটাই যে সমুদ্রের পৃষ্ঠে প্রতিনিয়ত সূর্যের রশ্মি আপাতিত হচ্ছে, বা খাল বিল, শুধু সমুদ্র না, সমুদ্র, খাল বিল, পুকুর, সকল জায়গায় সূর্যের তাপে পানিগুলো বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, সেখানে পানির কণাগুলো ঘনীভূত হয়ে মেঘমালায় পরিণত হচ্ছে। এই মেঘগুলো আকাশে গিয়ে জমা হচ্ছে, কিছু কিছু মেঘ হয়তো বা পাহাড়ের বরফ আকারে জমা হচ্ছে, এবং মৌসুমী বায়ুর কারণে এই মেঘগুলো থেকে আবারও বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের সাহায্যে আমাদের জমি জমাগুলোর উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে, এবং এই পানিগুলো সমস্ত কিছু তোমার গড়াইয়ে আবার নদীতে পড়ে, নদী থেকে স্রোত প্রবাহিত হয়ে সমুদ্রে এসে সমুদ্রে পতিত হচ্ছে, এবং প্রতিনিয়ত এভাবে চলতে আছে, পৃথিবীর সৃষ্টি থেকে চলতেছে, পৃথিবী শেষ পর্যন্ত চলবে এই সিস্টেমটা। তাহলে এই পুরো সিস্টেমটাকে বলা হবে পানি চক্র।
বাবা এটা বুঝতে কারো সমস্যা আছে? অর্পিতামণি? স্যার। না স্যার, আমি সামনের দিন সবার কাছ থেকে অনেক সুন্দরভাবে এইটুকু পর্যন্ত নিব। আজকের ক্লাসে আমি পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3 সম্পর্কে আলোচনা করলাম। আগামী শনিবারের ক্লাসে আপনারা সকলেই, ঠিক আছে, আপনারা সকলেই এই দুটো টপিকস একটু ক্লিয়ার করে বলবেন, যে যতটুকু বুঝতে পেরেছেন বা যে যেভাবে সাজায় বলতে পারেন আর কি। তাহলে আজকের ক্লাসে পার্ট 3 পর্যন্ত পড়ানো হইলো, এটা আগামী শনিবার একটু জিজ্ঞাসা করব। আর অ্যাসাইনমেন্ট সম্পর্কে যেটা বলেছি বাবা, সেটাই যে তোমরা ইউটিউব দেখো, সমস্যা নেই, ইউটিউব থেকে অ্যান্সার দেখো, সমস্যা নেই, কিন্তু নিজের মতো করে একটু লেখো, হুবহুব কপি কপি করো না, কপি করলে সমস্যা হয় আমাদের, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থেকো, ঠিক আছে, ঠান্ডা লাগাও না, মনোযোগ সহকারে লেখাপড়া করো। আর সবার প্রতি বিশেষ আবেদন থাকলো যে প্রতিনিয়ত প্রতিদিন ক্লাস করো, আজকে ক্লাসটা করে কালকে আবার অফ করো না ক্লাসটা, ঠিক আছে? এতে খারাপ লাগে। তোমরা রেগুলার ক্লাস করবে এবং রেগুলার পড়াশোনা করবে। ওকে, তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্থানে বায়ুচাপ কম হয় বা বদ্ধ স্থান, বদ্ধ স্থান বলতে দেখো আমরা যখন প্রেসার কুকারে রান্না করি, আমরা